বিয়া হওয়ার কথা ছিল আমার ফুপির, কিন্তু কোণে বদল হয়ে গেল শেষ সময়ে। ফুপা হতে যাওয়া লোকটি কিনা আমার স্বামী হবে, এই খবর কানে আসতে আমি বাড়ির মাথায় তোলার মতো চিৎকার করে জানাতে চেয়েছিলাম, কানা নাকি খুড়া আমি? বুড়া বেটার লোকে কেন আমাকে বিয়া বসতে হবে? প্রচন্ড লজ্জায় মুখ কালো করে আমার দাদা বলেছিল, ছেলেটা ভালো, তাছাড়া ও তোমার আপন ফুপা হতো না, শারমিন তো। ফুপু আমার সমবয়সী তো, আমি কি করতাম? ভেগে গিয়েছে একজন আর কোরবানি দেওয়া হচ্ছে আমাকে। আমার কথাটা আগে শোনো দাদু, এরপর না হয় আমি গলায় দড়ি দিব, তাও ওই বেড়াকে বিয়া করব না, জীবনেও না। এই কথা বলার পরও আমাকে বিয়া করতে হলো। প্রচন্ড আপত্তি থাকা সত্ত্বেও একটা অস্থিরতার সম্পর্কে নাম জড়িয়ে গেল। কিন্তু বিয়ে হওয়ার পর আমি আর আমার বাপের বাড়িতে থাকিনি, সবার চোখে ধুলো দিয়ে নানার বাড়িতে পালিয়ে এসেছি। চোখের সামনে আমার জীবন তছনছ হয়ে গিয়েছে, তাও আমি এক ফোঁটাও কাঁদিনি। শুধু আমার বাপ দাদাকে আনমনে ধুয়ে গিয়েছে। আমার নিজের ওপরও রাগ জমেছে, কারণ শুরুতে পালিয়ে না এসে আমি কেন বিয়ে বসে গেলাম। আসলে দাদার এত এত অনুরোধের পর যখন পাত্রের মা এসে আমার চিবুকে হাত রাখলো, আদরি গলায় বলল, যা হয় ভালোর জন্যই হয়, তোকে আমার খুব পছন্দ হয়েছে রে মা। আমার মেয়ে নেই, তাই তোকে বউ নিয়ে আমার মেয়ে হিসেবে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। একটাই ছেলে আমার, বাড়িতে ঝামেলার ছিটা ফুটাও নেই, তুই যেভাবে ইচ্ছে সেভাবেই থাকবে। না না, এখন তোকে রাজি করাতে এসব বলছি না, হঠাৎ বিয়ে, নতুন একটা জীবন শুরু করার সাহস যেন তুই পাস, সিদ্ধান্ত নিতে যেন কষ্ট না হয়, তার জন্য এসব বলছে। দেখ মা, সবাই যাই বলুক, আমি চাই সিদ্ধান্ত তুই নিবি। সিদ্ধান্ত আমি নিয়েছি, তবে বিয়েতে রাজি হওয়ার মতো সিদ্ধান্ত কেন নিলাম আমার জানা নেই। 4 দিন পর অনাকাঙ্ক্ষিত বিয়ে ভুলতে আমি পুনরায় কলেজে যাওয়া শুরু করেছি। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। পড়াশোনায় আমার মন না বসলেও নানা নানুর জন্য এই চালিয়ে যাচ্ছি। মানে আমার জন্মের পর মারা গিয়েছে। আমার ভরণ পোষণের দায়িত্ব বাপ দাদার ওপর থাকলেও আমার দেখাশোনাও লালন পালন করেছেন নানা নানু। দাদার সাথে আমার সম্পর্ক সহজেই বলা যায়, কিন্তু বাপের সাথে দূরত্ব। কি জানি কেন আমার বাপ সবসময়ই অন্যমনস্ক থাকে, ভালো করে কখনো আমার সাথে কথা বলে না। আমিও দূরত্ব নিয়েই থাকি, তবে তার একাকিত্ব জীবন দেখলে মাঝে মধ্যে মন পুড়ে আমার। অথচ আমাদের মধ্যকার অদৃশ্য দেওয়ালে যা এতগুলো বছরে একটু একটু করে বিশাল আকার ধারণ করেছে, আমি কেন জানি ভাঙতে পারি না। বাসে আমি কলেজ থেকে ফিরছি, কুলের ওপর রাখা সিলভার ব্যাগটা হাতে কেঁপে উঠল। কল এসেছে, ভাবনা ফেলে আমি ফোনটা নিলাম, কিন্তু নম্বর চেনা মুশকিল। একটু এলোমেলো লাগলেও আমি কল রিসিভ করলাম, তবে হ্যালো উচ্চারণ করার আগে শুনতে পেলাম, আসসালামু আলাইকুম। অদ্ভুত সুন্দর পুরুষশালী এক কণ্ঠস্বর শুনে মুহূর্তেই জমে গেলাম। বুকের ভিতর গোলযোগও দেখা দিল, কিন্তু নিজেকে সামলিয়ে সালামের উত্তর দিলাম। আমি কি মুফতাহিনা কিশমিশের সাথে কথা বলছি? অচেনা পুরুষের গলায় আমার নাম। কে এই বেড়া? টনক নড়ে উঠল, আর আমিও একটু নড়েচড়ে বসে অতি সাবধানে শুনলাম। তার আগে আপনার পরিচয় দিন, কে আপনি? আমি টগর তালুকদার, বিশেষ ব্যবসায়ী নাদিম তালুকদারের একমাত্র ছেলে। বয়স 27, টঙ্গী সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞানের অনার্স ও মাস্টার পাস। বর্তমানে বাপের ব্যবসায় দেখাশোনা করছে। আমার কোনো ভাই বোন নেই, পরিবারের সদস্য বলতে আমি, আমার বাপ আর মা। পরিচয় হিসেবে এইটুকুই যথেষ্ট, নাকি আমি আনুষ্ঠানিক আরও কিছু বলবো? আমি সেফ নাম জানতে চাইলাম, তবে নাম শুনে আমার আত্মারাম ভূমিকম্প উঠেছিল। মনে প্রশ্ন জেগেছিল, এই বেড়া আমার ফোন নম্বর পেল কই, কল করেছে কেন? আমি জিজ্ঞাসা করলাম পরিস্থিতি স্বাভাবিক করতে কিংবা সমাধান দিতে। আমি স্বাভাবিক পরিস্থিতি চাই না। আমরা কি সরাসরি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি? আমার পরিবারের মান সম্মান সব ডুবে গিয়েছে। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আমার অপরাধ কোথায়? আমার পরিবার কেন এসব বুক করবে? তার গলার সুর শান্ত, বড় মেপে চেপে সে কথা বলছে, কিন্তু আমি তেতে উঠলাম। আপনার অপরাধ হলো আপনি লুচ্চা বেড়া, ইতর আপনি। আরো অনেক সমস্যা আছে আপনার, আর আপনার ইতরামের জন্য আপনার পরিবার এসব সহ্য করছে। শিক্ষিত একটা মানুষ হয়ে আপনি এমন একটা কাজ করতে পারলেন? এই বেড়া বুড়া খাটাস, শরম নাই তোর? রাগে রীতিমতো কাঁপছি আমি। কি নির্লজ্জ বেড়া মানুষ, এমন একটা কাজ করে আমার কাছে অন্যায় কি জিজ্ঞাসা করতে আসে? ইসমিস, সে ডাকলো, গাঢ় ও নরম গলায় সে ডাকলো। সে যেন কণ্ঠ নয়, চিত্রের দগ আকাশের চিরে নেমে আসা এক পলাশী নতুন বৃষ্টি। একটু আগেই যে রাগ আমার মস্তিষ্ক দপদপ করছিল, তার নেশালো গলা শুনে আপনি নিভে গেল। বুকের ভিতর আচমকা শুরু হয় ডিপ ডিপ নিয়ে। আমি ছোট্ট করে জবাব দিলাম, জি। আমি তোমার চেয়ে 10 বছরের বড়। এত বড় একটা মানুষকে তুই তুকারি করা শোভা দেখায় নাকি ইসমিস?
কি বললাম বুঝতে পেরেছ? নরম আর ভীষণ সুন্দর গলায় ওঠা এই সাধারণ শব্দে যে আমাকে সম্মোহিত করলো বোধ হয়। তাই তো এক ঝটকায় তার অন্যায় ভুলে গিয়ে হ্যাঁতে হ্যাঁ মেলালাম। বললাম যে ভেরি গুড, আমরা একবার দেখা করি কিসমিস। করবে? বিষয়টা তো ঠিক করা উচিত। ইচ্ছে করছে এই তো রাজি হয়ে যায়। উফ, এত সুন্দর করে কেন কথা বলছে লোকটা? বেড়া মানুষ কবে কখন এত সুন্দর করে কথা বলে? আমার বাপকে তো জীবনেও দেখলাম না এত এত ভালো করে কথা বলতে। আর আমার দাদা কুত্তা খেদানোর মতো করে কথা বলতো। তবে এই বেড়াকে দেখে আজ সব শিউর কেমন যেন গোলমেল হয়ে যাচ্ছে। হ্যালো কিসমিস, শুনতে পারছো? সে ডাকলো আমাকে। এর মধ্যেই বাসও থেমে গেল। আমি সিট ছেড়ে হাঁটতে গিয়ে শক্ত হলাম। তুই তুকারি করতে মানা করেছেন, রাজি হয়েছি। তাই বলে আপনার সব কথা শুনতে হবে নাকি? শুনেন বইরা খাটাস বেটা, আমি আপনার বান্দি না। আগলা পিড়িতে আমার সাথে দেখাইতে আসবেন না। ইচ্ছা ছিল 4-5টা নোংরা গালি দেওয়ার, কিন্তু তার মিঠা গলার সুরটা আমাকে দমিয়ে দিল। ফোনের ওপাশে তার দীর্ঘশ্বাস শুনতে পেলাম। বুঝলাম আমার জঘন্য কথাবার্তা শুনে সে আমার সাথে দেখা করার আগ্রহী হারিয়ে ফেলেছে। স্বস্তি পেলাম, তবে খুব একটা ভালো লাগলো না। মন কেন জানি চাইছে সে আমাকে আরো জোর করুক, দেখা করার জন্য অনুরোধ করুক। কিন্তু বাস ছেড়ে নামার পরও তার গলার শব্দ উঠল না। আমি পিচডালা পথ ছেড়ে মাটির রাস্তায় নেমে বললাম, আপনার মনে হয় কিছু বলার নেই? আমি ফোনটা ছাড়ছি। খবরদার আমাকে বিরক্ত করবেন না, নয়তো। পিছনে তাকাও। লম্বা বিরতির পর তার এই সামান্য বাক্য চট করে আমার মাথায় ঢুকলো না। হঠাৎ কুঁচকে যাওয়া কপালে বলে উঠলাম, জি। এরপর আর কোনো শব্দ এলো না। কি যেন আমার ডান কাঁধে 2বার আলতো করে বাড়ি দিল। আমি চমকে উঠে ফিরে তাকিয়ে চিৎকার করে উঠলাম, ও আল্লাহ গো! আস্তে আস্তে 2 হাত নাড়িয়ে আস্তে আস্তে করা এ অগণত ভিন্ন কেউ নয়, এতক্ষণ ধরে ফোনে কথা বলা টগর তালুকদার। সিমসিমে পাতলা গড়নের সুন্দর এক পুরুষ। চকচকে রোদ উঠা দুপুরের জন্য তার চাপ দাড়িগুলো মুখে লালচে ভাব। আমার মাথায় হাত দিয়ে জোরো সোরো নিঃশ্বাস ফেলার ফাঁকে তাকে খুব ভালো করে দেখতে লাগলাম। সে আমার স্থির হওয়া অপেক্ষা করল, কিন্তু আমি স্বাভাবিক হওয়ার আগেই তার ওপর চওড়া হলাম। আইশালা ভূতের চামচা, রাস্তাঘাটের মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে তোকে? হ্যাঁ, সিন ক্রিয়েট করো না কিসমিস। আমি হাত দিয়ে নয়, ফোন দিয়ে ছুঁয়েছি তোমায়। শুনে ভিতরে ভিতরে একটু ধাক্কা খেলাম, কিন্তু আমি তো হেরে যাওয়ার মতো মেয়ে নয়। তাই দ্বিগুণ মিথ্যার আগে বলে উঠলাম, তোর ফোনে আমি গুল্লি কিলাই। বললাম না আমি কারো সাথে কথা বলতে চাই না? তাহলে কেন? এটুকু বলতে সে আচমকা দূরত্ব কমিয়ে ফেলল, আমার খুব কাছাকাছি এসে দাঁড়ালো। স্বাভাবিকতায় আমি হকচিকা খেয়ে উঠলাম। আশেপাশে সমস্ত কোলাহল ছাপিয়ে কেবল নিজের হৃৎপিণ্ড শুনতে পেলাম। কিসমিস, তুমি আমাকে চেনো না? রাস্তার ওপর দাঁড়িয়ে চিনতেও হয়তো চাইবে না। চুপচাপ আমার সাথে চলো, নয়তো। তার গলার সুর স্বাভাবিক, চোখ মুখে শান্ত একটা ভাব, কিন্তু শব্দের ব্যবহারে নিপুণ ভরপুর। ভয় করছে আমার। শুকনো ডুব গিলে শুধালাম, নয়তো কি করবেন? একটু আগে তুই তুকারি করে ভুলে গিয়ে এবার সম্মান দিতে লাগলাম। আমার নাজেহাল অবস্থা হয়তো সে স্পষ্ট বুঝতে পারল। সামান্য ঝুঁকে এসে বলল, রাস্তা ভর্তি লোকের সামনে তোমায় জড়িয়ে ধরে। এরপর তার কথা মুখে এলো না। অসভ্য শান্ত বোধনে তার চোখ জোড়া নেমে গেল আমার নেকাব আড়াল করা অধর বরাবর। পুরো 4 সেকেন্ড তাকিয়ে থেকে নিস্তব শীতল কণ্ঠে দাঁড়ালো, বুঝতে পারছো নাকি আমি খোলাসা করে বলবো? এত খারাপ আপনি? ছি! রাগে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলাম। সে একটু সরে গিয়ে বলল, আমার টাইপ ওয়েটস করো না কিসমিস, প্লিজ কাম। আমি আপনার সাথে কোথাও যাব না, আমি ঘু ধরলাম, কিন্তু সে কানে তুলল না। আচমকা আমার ডান হাত ধরে টানতে লাগলো। হাঁটতে শুরু করে বলল, তর্ক করা আমি পছন্দ করি না, আর আমাকে উল্টাপাল্টা কিছু করতে বাধ্য করো না। ছাড়ুন আমাকে। বললাম না আপনার সাথে কোথাও যাব না? লুচ্চা বেটা, বুইরা খাটাস বেটা। বড়দোয়া দিলাম আমি, বউ দিয়ে কোনোদিনই সুখ পাবেন না। এই শুনে থামলো সে। আমার দিকে পূর্ণ চোখে তাকিয়ে রহস্য করে হাসলো। এরপর আবার টানতে টানতে বাইকের কাছে এনে দাঁড়ালো। আমি কিন্তু যা বলি তাই করি। এখন তুমিই চিন্তা করো, আমার সাথে চুপচাপ যাবে নাকি সিনক্রিয়েট করে আমার ঠান্ডা গলাকে সুন্দর করে আমাকে ট্রিট দিয়ে চলছে? না, এই বেটার সাথে ভরসা নেই। বেশি টিরিং বিরিং করলে হয়তো অনেক কিছু ঘটিয়ে বসবে। আমি কয়েক সেকেন্ড চিন্তা করে অজ্ঞতা বাইকে চড়ে বসলাম। সে বাইক স্টার্ট দিয়ে আমাকে বলল, ধরে বসো, সাবধানের মান নেই। ভাই তুই বাইক চালা। তোর মতো বেড়ার গা লেপটিয়ে না বসার কারণে আমি যদি লুলা হই, রাস্তায় পড়ে গিয়ে ময়রা যায়, তাও আমার আপত্তি নাই, কিন্তু তোর
আমি তোমার বড়, অন্তত বড় হওয়ার ভদ্রতা আমাকে দেখিও। আজ পর্যন্ত কেউ আমাকে তুই তুকারি করার সাহসই পায়নি। আর তুমি এত তাড়াতাড়ি আমাকে বাইক চলতে শুরু করলো। আমি মুখ গুমরা করে বসে রইলাম। হঠাৎ বাইকের স্পিড ঝাঁকুনি লাগলো আর আমার চিবুকের একপাশে তার শক্ত পিঠের বাড়ি লাগলো। তৎক্ষণাৎ কুকড়ে উঠলাম আমি। উফ, বলেছিলাম ধরে বসো, রাস্তা ভালো না। এই শুনে ইচ্ছে করছে যা তা বলে, কিন্তু কোনো কিছুর বলার সাহস কেন জানি এখন আর হলো না। রাগ কামড়ে শুধু জানলাম, আপনি আল্লাহর ওয়াস্তে নিজের কাজ করেন ভাই, আমার চিন্তা আপনার করতে হবে না। ফর ইউ কাউন্ট ইমোশনাল। আমি তোমার ভাই নয় কিসমিস। ঠিক আছে আঙ্কেল চলবে? আঙ্কেলটা কি? 10 বছরের বড় একটা দামড়াকে আঙ্কেল টাকাই ভালো হবে, তাই না? আমার মুখ ভেঙচিয়ে বললাম। কথা শুনে সে আর তর্ক নামলো না। চুপচাপ বাইক চালিয়ে উৎপো হওয়ার মন ভাসিয়ে দিল। বোধহয় 15 কি 20 মিনিট বাইক চালানোর পর একটা পুরো সময় আমরা দুজনে চুপ করে রইলাম। না রাগ নয়, বিক্ষোভ নয়, ছিল না মন আর অভিমান। আমি সেফ ব্যস্ত ছিলাম তীপ্ত দুপুরের প্রকৃতি দেখায়, আর সেই বাইক চালাতো মৎস্যগুলো। আমাদের এই নীরবতা বাংলো যখন টগরের বাইক স্কুল মার্কেট এরিয়ায় থামলো। নামও কিসমিস, সে বলল। আমি বিদ্রুতি ও কৌতূহল পূর্ণ মন নিয়ে নামলাম। এখানে কেন নিয়ে এলেন? আমার গলার সুর সুস্পষ্ট। বিষণ্ণ চোখে দেখে পরিহাস করল। তোমাকে ঠান্ডা করতে আনলাম। ঠান্ডা করতে মানে কি বলতে চান কি আপনি? দেখুন আমার সাথে খালি পেটে মেয়েদের মাথা একটু বেশি গরম হয়ে থাকে, তাই খাবো চলো। তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থেকে আমারও খাওয়া হয়নি। আজকের পার্টি এ পর্যন্তই। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী পার্টের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।